হ্যালো গাইস, আমি আবার চলে আসলাম আমাদের লুনা কুইনের দ্বিতীয় পর্ব নিয়ে। আমরা প্রথম পর্বতে দেখেছিলাম যে রাজকুমারী লিনাকে কিভাবে সি সেকশন করবে এবং সে কি আদেও তার অপারেশনে সাকসেসফুল হবে। লুনা কি রাজকুমারী লিনাকে বাঁচাতে পারবে নাকি রাজমাতা তাকে রাজমহল থেকে বার করে দেবে? তবে চলুন আমাদের ড্রামাটি শুরু করা যাক। মহারানী লুনার হাত ধরে বলে যে আমাদের একটা মাত্রই মেয়ে, তুমি যে করেই হোক তাকে বাঁচাও। লুনা বলে যে আমি যদি রাজকুমারের প্রাণ না বাঁচাতে পারি তাহলে আমি আমার প্রাণ দিয়ে দেব। এই বলেই লুনা তার অপারেশনের থিয়েটারের দিকে রওনা দেয় এবং লুনা সি সেকশন করতে শুরু করে এবং অনেক চেষ্টার পর বাচ্চাটি হতে সক্ষম হয় এবং রাজকুমারী লিয়া একটি সুস্থ সন্তানের জন্ম দেয়। মহারানী লুনাকে জিজ্ঞাসা করে যে লিয়া এখন কেমন আছে। কেলি বলে ওঠে যে দিদি, তুমি তোর পেট কেটে এত বড় ফুটো করে ফেলেছো, তাহলে সে কি আর বেঁচে থাকবে? লুনা বলে যে যেটা নিয়ে জানো না সেটা নিয়ে কথা বলো না। লিয়ার বিপদ কাটেনি ঠিকই, কিন্তু সে এখনো বেঁচে আছে আর ওর বিশ্রাম প্রয়োজন, আর কেলির জন্যই ওর এতটা ক্রিটিক্যাল হয়ে গেছিল। কেলি যদি এমনটা না করতো তাহলে আরো সহজেই লিয়ার ডেলিভারি করা যেত। মহারানী কেলিকে নীল ডাউন হয়ে সারা রাত বসে থাকার শাস্তি দেন। এডিসন তখন বলে যে মহারানী আপনি এতটাও কঠোর হবেন না, কেলি প্রেগনেন্ট, ও না জেনে বুঝে। মহারানী তখন বলেন তুমি অত্যন্ত একটি গাধা, কেলির মতো শয়তান মেয়ে লুনাকে একাধিকবার ফ্রেম করার চেষ্টা করেছে, ও আমার মেয়েকে মেরে ফেলারও চেষ্টা করেছে, উপপত্নী হয়ে ও লুনার জায়গাটা নেওয়ারও চেষ্টা করেছে। তোমার স্ত্রী সারা দিন এরকম একটা দিন কাটালো, তবুও তোমার নজর তোমার উপপত্নীর দিকে। যুবরাজ হিসাবে তুমি অন্ধ, তোমার কোনোই বিচার বুদ্ধি নেই। মহারাজ বলেন যে রাজকুমারী লুনা দেখতে সুন্দরী এবং বুদ্ধিমতী, মনের দিক থেকেও সে অনেক ভালো। তুমি যদি এখন ওকে অগ্রাহ্য করো ভবিষ্যতে তুমিই পস্তাবে, সেটা মিলিয়ে নিও। মহারানী বলেন যে এই ফালতু উপপত্নীকে মহল থেকে দূর করে দাও। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। কেলি মহারানীর কথা মতো নীল ডাউন হয়ে শাস্তি পালন করছিল এবং তখনই সেখানে তৃতীয় যুবরাজ এডওয়ার্ড আসে এবং কেলির মুখ চেপে ধরে তাকে সাইডে নিয়ে আসে। কেলি তাকে দেখে প্রচন্ড চমকে যায়। এডওয়ার্ড বলে যে তুমি আমাকে মিস করোনি? আমি তো তোমাকে আর আমাদের হবু সন্তানকে প্রচন্ড মিস করেছি। এবার আমরা বুঝতে পারি যে কেলির গর্ভে যে সন্তান আছে সেটা এডিসনের নয়। কেলি বলে যে তুমি চুপ করো, এই উপপত্নীর মেয়ে হয়ে আমি আর থাকতে পারছিলাম না, তার জন্য আমি বিয়ে করে নিয়েছি, তাছাড়া তুমি আমাকে কখনোই বিয়ে করতে না। এডওয়ার্ড বলে যে আমি চেয়েছিলাম তোমাকে আমার উপপত্নী বানাতে, কিন্তু সকালে আজকে লুনাকে দেখে বুঝলাম যে তোমার খুব একটা ওই মহলে ভালো কিছু হবে না। লুনাকে সরাতে যদি তোমার আমার কোনো সাহায্য লাগে তাহলে তুমি বলতে পারো। অন্যদিকে আমরা লুনাকে দেখতে পাই। লুনা মহারাজকে জানায় যে লিয়ার বিপদ কেটে গেছে, সে এখন সম্পূর্ণ সুস্থ। মহারাজ তাতে তো বেশ খুশি হন এবং তিনি বলেন যে সত্যি তুমি একটা প্রতিভাধর একটি মেয়ে, তুমি ওয়াশিং মেশিন বানিয়েছো যেটা কিনা লোকের কত উপকার করেছে, তারপর কিনা তুমি বাজিগুলো বানালে যেগুলো দিয়ে কিনা বোমাও বানানো যেতে পারে, তুমি আমাদের রাজ্যের গর্ব, তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই। কিন্তু লুনা বলে যে আমি এখনো কিছু ভাবিনি, আমি ভেবে বলবো যে আমার কি চাই। অন্যদিকে আমরা এডিসনকে দেখতে পাই যে কিনা নিজের অন্যায়গুলো করা নিয়ে খুবই ভাবছিল এবং এডিসন তার দেহরক্ষীকে ডাকে এবং বলে যে ফুল সজ্জা রাতে লুনার ঘরে যে লোকটি ছিল তার তাড়াতাড়ি খোঁজ নাও। এবং তখনই সেখানে কেলি আসে আর বলে আমি সত্যিই কালকে রাজকুমারীকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু রানীমা আমাকে ভুল বুঝলেন। কেলি ঢং করে বলে যে কি আর করবো বলো, আমি একজন উপপত্নী, তাই সবাই আমাকে এমন করে। কিন্তু এডিসন তখন আর গলে না। এডওয়ার্ড বলে যে সব সময় তোমাকেই আমি বড় করে রেখেছিলাম, কিন্তু তুমি লুনার সঙ্গে ঝগড়া করে সব সময় তুমি নিজের বিপদ নিজে ডেকে এনেছো। কেলি বুঝতে পারে যে তার জায়গাটা হয়তো এখান থেকে টলে যেতে পারে। কেলি ভাবে যে যে করেই হোক রাজকুমারের মন আমাকে আবার জয় করতেই হবে। অন্যদিকে আমরা লুনাকে দেখতে পাই যে কিনা পেনিসিলিন থেকে ওষুধ বানানোর চেষ্টা করছিল এবং তখনই সেখানে রাজকুমার আসে। রাজকুমারী লিয়ার তরফ থেকে আসলে কিছু উপহার পাঠানো হয়েছিল, সেটা দিতেই এডিসন এখানে এসেছিল এবং তখনই সঙ্গে সঙ্গে কেলির দাসী আসে এবং বলে যে কেলিকে সাপে কামড়েছে এবং এডিসন তাড়াতাড়ি কেলির ঘরের দিকে ছুটে যায় এবং তার খাস দাসী বলে যে যে সাপটা তাকে কামড়েছিল সেটা খুবই বিষাক্ত ছিল, চিকিৎসক এসেছিল কিন্তু কিছুই করতে পারেনি, তাছাড়া কেলির বেঁচে থাকারও কোনো ইচ্ছে ছিল না। এডিসন বলে তার মানে
কেলির দাসী তখন কেঁদে কেঁদে বলে যে কাল ওনাকে যে অপমান সহ্য করতে হয়েছে, যে অপমানিত হতে হয়েছে, তারপর আর ওনার বেঁচে থাকা সম্ভব নয়। ওদিকে লুনা তখন চা খেয়ে চায়ের প্রশংসা করছিল। লুনাকে এরকম বলতে দেখে তো এডিসন খুব রেগে যায় এবং বলে যে আমি ভেবেছিলাম তুমি শুধরে গেছো, কিন্তু তুমি তো যেমন ছিল সেমনই রয়েছো। আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি কেলিকে সারিয়ে তুলবে। এদিকে কেলি মিটমিট করে হাসছিল, অর্থাৎ তার কিছুই হয়নি, সে নাটক করছিল, এডিসনকে গলানোর জন্য সে এমন করছিল। এবং এইটা তো আমাদের লুনা দেখতে পায় এবং বুঝতে পারে যে সে মিটমিট করে হাসছে। এবং লুনা বলে যে ঠিক আছে আমি ওকে সারিয়ে তুলবো। এবং তখনই লুনা একটা করাত নিয়ে আসে এবং সে বলে তার পা থেকে যদি বিষটা ছড়িয়ে না যায় তার জন্য তার পাটা কেটে বাদ দিতে হবে। এদিকে শয়তানি কেলি তো চোখ পিটপিট করে দেখে যে লুনা একটা এত বড় করাত নিয়ে এসেছে। এডিসন বলে যে কিন্তু পা কেটে দিলে হাঁটাচলা করবে কি করে। লুনা একটা নকল পা এডিসনের দিকে ছুঁড়ে মারে এবং বলে যে কেন নকল পায়ের সাহায্যে এবার তুমি তাড়াতাড়ি বলো যে ওকে অপারেশন করবো নাকি ওকে মরতে দেবো। এডিসন হুড়ুহুড়ু করে বলে যে না না তুমি অপারেশন করো। লুনা কেলির পায়ের কাছে করাত নিয়ে যেতেই কেলি লাফিয়ে উঠে পড়ে। কেলি আবারও ঢং করতে শুরু করে দেয়। লুনা বলে বাহ আমার বোন অ্যাক্টিং এ কি ভালো, পুরস্কারটা তো ওই পাবে। কেলি বলে যে এসব তুমি কি বলছো দিদি। লুনা বলে যে এই মাত্র তুমি একেবারে মরেই যাচ্ছিলে আর এখন তুমি আপনা আপনি ঠিক হয়ে গেলে। এটা কি সাপের কামড় নাকি তুমি নিজেই কামড়েছিলে নিজেকে। কেলি কেঁদে কেঁদে বলে যে তুমি কি আমাকে মৃত দেখতে চাও, তাহলে বলো আমি কালই মরে যাব। এডিসন তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে তোমরা দুজনে একটু থামতে পারছো না। এবং সেই ধাক্কায় কেলি আঘাত পায় এবং কেলির ব্লিডিং শুরু হয়। যেহেতু সে প্রেগনেন্ট ছিল তাই সঙ্গে সঙ্গে তখন ডক্টর ডাকা হয়। রাজ চিকিৎসক বলেন যে বাচ্চার কোনো ক্ষতি হয়নি, কিন্তু কেলি খুবই দুর্বল, তাই ভবিষ্যতে যাতে এমন না হয় সেটার উপর নজর দিতে হবে। এডিসন কেলিকে বলে যে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে যত্ন করব, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। কিন্তু কেলির দাসী তখন বলে যে লুনা যতদিন এই বাড়িতে আছে কেলিকে ততদিন লুনা শান্তি মতো থাকতে দেবে না। প্রত্যেক দিন ওর সাথে কেলির অশান্তি হয়। এডিসন বলে যে লুনা তুমি কিছুদিন প্রাসাদের বাইরে গিয়ে থাকবে। কিন্তু লুনা তখন বলে যে আচ্ছা ঠিক আছে, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এডিসন এতে একটু অবাক হয়। লুনা কোনো প্রতিবাদ করলো না। কেলি তো মনে মনে এটাই চেয়েছিল। এবং লুনা যাওয়ার সময় কেলি তার কাছে আসে এবং বলে যে দিদি এইবার তুমি যাচ্ছ যেন আর ফিরে না আসো। লুনা বলে যে আচ্ছা তাই নাকি, আমিও দেখবো যে তোমার পেটে যে পাপের বীজটা আছে সেটা তুমি যে কতদিন লুকোতে পারো সেটাই আমি দেখব। লুনা অর্থাৎ মডার্ন লুনা তো পুরোটাই গল্পটা জানতো, তাই জন্য সে এইসব রহস্যগুলো জেনে গেছিল। লুনা বলে যে ভগবান আমাকে আরেকটা সুযোগ দিয়েছে, আমি আমার নিজের জায়গা ঠিক করেই নেব। এবার আমরা এখানে অতীতের ঘটনা দেখতে পাই যেখানে কি হয়েছিল। লুনা এবং তার বাবা একটি বন্যা কবলিটিদের সাহায্য করতে গেছিল এবং সেখানে এডিসনও এসেছিল এবং শত্রুপক্ষের কিছু লোক বিষক্রিয়া করে এডিসনকে মারার চেষ্টা করে। তখন লুনায় তাকে বাঁচিয়েছিল, কিন্তু তার চোখে পট্টি বাঁধার কারণে সে লুনাকে দেখতে পায় না। সেই রাতে তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল এবং এডিসন লুনাকে কথা দিয়েছিল যে তুমি যেই হও না কেন আমি তোমাকে বিয়ে করব এবং তাকে একটি শাহরুখে দিয়েছিল যাতে পরে প্রমাণ হয় যে কে লুনা। এবং লুনা বাড়ি ফেরার পর কেলি আসে এবং সে জানতে চায় যে কি হয়েছে এবং লুনা তাকে সবটাই বলে এবং শাহরুখটিও দেখায়। কিন্তু তখন কেলি এডওয়ার্ডের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু কেলির সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাকে ছেড়ে চলে যায় এবং কেলি প্রেগনেন্ট হয়ে পড়ে। তার জন্যই লুনার সেই শাহরুখটা কেলি চুরি করে এবং এডিসন এলে এই শাহরুখটা তাকে দেখিয়ে সে বলে পরিচয় দেয়। ওদিকে আমরা এডিসনকে দেখতে পাই যে কিনা তার দেহরক্ষীকে বলছিল যে লুনার ওপরে নজর রাখতে, বাইরে তার বিপদ হতে পারে এবং তার দেহরক্ষী তাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি তাকে দূরে পাঠালেন কেন। এডিসন বলে যে কেলি প্রেগনেন্ট, ওরা দুজনে সবসময় ঝগড়া করে। যতই হোক কেলির প্রতি আমার একটা দায়িত্ব আছে, ও তো আমার প্রাণ বাঁচিয়েছিল, তার জন্যই আর কি। অন্যদিকে আমরা দেখতে পাই লুনা এবং চুইয়া তো গ্রামের বাড়িতে চলে গেছিল। পৌঁছেই তো চুইয়ার পেট খিদেই ডেকে ওঠে। লুনা বলে যে তুমি ঘরদোর ভালো করে পরিষ্কার করো এবং আমি দেখছি খাবারের কি ব্যবস্থা করা যায়। ওদিকে গ্রামের নিকটবর্তী জঙ্গলে আমরা জেনারেল লিকোকে দেখতে পাই, যার উপর কিছু হুন শত্রু আক্রমণ করার চেষ্টা করছিল। ঠিক একই জায়গায় লুনা কিছু শিকার করার জন্য একটি ফাঁদ পেতে বসেছিল এবং সেই ফাঁদে পা দিয়ে
জেনারেল ডিঙ্গু পড়ে যাচ্ছিল। তখনই লুনা ডিঙ্গুর দিকে যায় এবং ডিঙ্গু তার তলোয়ার উঠিয়ে ধরে লুনার দিকে, কিন্তু লুনাকে মারার জন্য না, তার পিছনে থাকা হুন সদস্যের শত্রুপক্ষের জন্য। এইখানে লুনা আর ডিঙ্গুর মধ্যে তো একটা রোমান্টিক সিন সৃষ্টি হয়। লুনা ভাবে যে কি হ্যান্ডসাম ছেলেটা, কিন্তু তখনই সেখানে ডিঙ্গু পড়ে যায়। আসলে ডিঙ্গু এতক্ষণ লড়াই করতে করতে অনেক আঘাত পেয়েছিল এবং লুনা ধরে ডিঙ্গু জঙ্গলের বাইরের দিকে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই হুন সৈন্য একজন চলে আসে এবং বলে যে আজ তোকে আমি মেরেই ফেলবো, তুই আমাদের অনেককে মেরেছিস। কিন্তু ডিঙ্গুর আর লড়াই করার ক্ষমতা ছিল না। লুনা বলে যে আচ্ছা ঠিক আছে, এটা আমিই দেখছি, এবং তখন লুনা তার তরোয়ালটা নিয়ে ছুটে যায়, কিন্তু তার তলোয়ার এতটাই ভারী ছিল লুনা কিছুই করতে পারে না। হুন সৈন্যটি বলে যে তোমার মতো সুন্দরী মেয়েকে মেরে ফেলা ঠিক হবে না, এই বলে লুনাকে ধরতে যায়। কিন্তু লুনা তখনই একটা পেপার স্প্রে বের করে তার চোখে মুখে দিয়ে দেয় এবং তাকে লাথি মেরে ফেলে দেয়, এবং সে সেখান থেকে ডিঙ্গুকে নিয়ে চলে আসে এবং সে দেখে ডিঙ্গুর ক্ষতটে ইনফেকশন হয়ে গেছে এবং সেই ইনফেকশন থেকে প্রচন্ড জ্বর এসেছে। লুনা কিছুদিন আগে যে পেনিসিলিন থেকে ওষুধগুলো তৈরি করেছিল সেই ওষুধ দিয়ে সে ডিঙ্গুকে সারিয়ে তোলে। ডিঙ্গু ভাবে যে মেয়েটা কি কোনো ডাক্তার, এরকম ওষুধের কথা তো আগে কোনোদিন শুনিনি। এবং তখনই ডিঙ্গুর দলের এক সৈন্য এসে সেখানে হাজির হয় এবং বলে যে জেনারেল আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে প্রোটেক্ট করতে পারিনি। এবং ডিঙ্গু তাকে উঠতে বলে এবং বলে হুনরা খুবই তাড়াতাড়ি চীনে আক্রমণ করতে চলেছে। এবং সৈন্যটি বলে যে হুন সৈন্যকে আমরা ধরেছিলাম, তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আগেই সে আত্মহত্যা করেছে। ডিঙ্গু বলে যে উত্তর দিকের বর্ডার পাহারা যথেষ্ট ভালোভাবেই ছিল, তাহলে লোকগুলি ঢুকলো কি করে, কিছু তো একটা গন্ডগোল আছেই। ডিঙ্গু সৈন্যটি বলে তাহলে চলুন আমরা মহলে ফিরে যাই, কিন্তু ডিঙ্গু বলে যে না, কোনো তাড়া নেই, আমি যতদিন না তাড়াতাড়ি সুস্থ হচ্ছি ততদিন আমি এইখানেই থাকবো। সৈন্যটি বলে বাবা, জেনারেল এতবার ছুরির আঘাত খেয়েও 10 কিলোমিটার ছুটে হুনদের তাড়া করতে পারে, এখন হঠাৎ কি হলো? আসলে ডিঙ্গু লুনার সাথে একটু বেশি সময় কাটাতে চাইছিল। অন্যদিকে কেলি তো চিন্তায় পড়ে যায় যে লুনা আমার বাচ্চার কথা সে কি করে জানলো, এটা তো কাউকে জানতে দেওয়া যাবে না। তাই জন্য সে একটি চিঠি লিখে গোপনে এডওয়ার্ডের কাছে পাঠায়, আসলে লুনাকে মারার প্ল্যান করছিল। এবার অপর দিকে আমরা দেখতে পাই যে লুনা বসে বসে পিস্তল বানানোর চেষ্টা করছিল। আসলে কিছুদিন আগেই হুনরা হামলা করেছে, তাদের সাথে লড়াই করার জন্য কিছু কিছু অস্ত্র বানিয়ে রাখা ভালো। তখনই লুনার জন্য ডিঙ্গু একটি খরগোশ শিকার করে নিয়ে আসে এবং সেই খরগোশ দিয়েই লুনা একটি টেস্টি ডিশ বানায়। কিন্তু এই সব দৃশ্য এডিসনের দেহরক্ষী দেখতে পায় এবং সে এডিসনকে গিয়ে খবর দেয়। এডিসন তো এই কথা শুনে পুরো রেগে যায় এবং বলে তাদের মজা আমি দেখাচ্ছি। ওদিকে লুনার রান্না খেয়ে তো একদম সবাই খুব প্রশংসা করছিল। ডিঙ্গু বলে যে সত্যি আগে আমি তোমার মতো মেয়ে দেখি। লুনা বলে যে কি করেই বা দেখবে, আমি তো 21st সেঞ্চুরি থেকে এসেছি। ডিঙ্গু বলে তার মানে? লুনা তখন কথা ঘোরানোর জন্য বলে যে আমি তোমাদের জন্য এমন কিছু রান্না করেছি যেটা তোমরা কখনো খাওনি। লুনা তাদের রামেন খাওয়ায় এবং ডিঙ্গু এই অচেনা খাবার খেতে তো ভয় পাচ্ছিল এবং লুনা তাকে জোর করে খাইয়ে দেয়। এবং ঠিক এই সময় এডিসন এইখানে চলে আসে এবং সে দেখতে পায় লুনা একটি পরপুরুষকে খাবার খাইয়ে দিচ্ছে এবং এটা দেখে তো সে প্রচন্ড রেগে যায়। এডিসন বলে যে লুনা তুমি এটা কি করছো? লুনা বলে যে তুমি এখানে কি করতে এসেছো? এডিসন বলে যে কেন, আমি আসাতে কি তোমার খুব সমস্যা হচ্ছে? একটা জঙ্গলি লোকের সঙ্গে তুমি এটা কি করছিলে? কয়েকদিনের জন্য তোমাকে একটু বাড়ির বাইরে পাঠিয়েছি আর তাতেই এই? লুনা বলে যে হ্যাঁ, আত্মসম্মান আছে তো, তার আগে আমি তোমাকেই ছেড়ে দেবো। এবং ডিঙ্গু বলে যে তুমি কাকে জঙ্গলি লোক বলছো? এবং এডিসন ডিঙ্গুকে দেখেই সে চিনতে পারে, অর্থাৎ ডিঙ্গু ছিল মহারাজের ভাই অর্থাৎ এডিসনের কাকা। এবং তখনই ডিঙ্গুকে দেখে সবাই বো করে এবং এডিসন বলে যে এটা আমার স্ত্রী, ও যদি কোনো ভুল করে থাকে আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ডিঙ্গু বুঝতে পারে এটাই আসলে এডিসনের অবহেলিত স্ত্রী। লুনা এডিসনকে বলে যে তুমি কি বলতে চাও? এক্ষুনি তুমি ওনাকে জঙ্গলি বললে আর এখন কিনা আমার কাজের জন্য এখন কেন ক্ষমা চাইছো? এখানে আসল জঙ্গলি তো তুমি। ডিঙ্গু বলে যে এডিসন তুমি লুনাকে ভুল বুঝো না, আসলে হুন সৈন্যরা আমাকে আক্রমণ করেছিল এবং লুনাই আমাকে বাঁচিয়েছে। এবং ঠিক
তখনই বাইরে থেকে হুন সৈন্যরা লুনার ওপরে একটি তীর মেরে আক্রমণ করে দেয় এবং এডিসন সঙ্গে সঙ্গে তার হাত টেনে তাকে সরিয়ে নেয় এবং তখনই সেখানে একাধিক মুখোশধারী লোক আসে এবং তারা তাদের ওপর তখন আক্রমণ করে দেয় এবং ডিঙ্গু আর এডিসন মিলে তাদেরকে পুরো খতম করে দেয়। কিন্তু লুনা শুধু ডিঙ্গুরই প্রশংসা করে যাতে এডিসন একটু রাগ হয় এবং সে লুনার ঘাড় ধরে বলে যে জেনারেল, আমাদের এখন এখানে থাকা ঠিক হবে না। সে লুনাকে টানতে টানতে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এই আক্রমণকারীরা হুন সৈন্য ছিল না, এরা ছিল কেলি এবং এডওয়ার্ডের পাঠানো লোক। অন্যদিকে আমরা কেলি এবং এডওয়ার্ডকে দেখতে পাই। কেলি চিন্তায় পড়ে যায় এবং বলে যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কি হবে। এডওয়ার্ড বলে তুমি কোনো চিন্তা করো না, ওরা সবাই আত্মঘাতী সেনা ছিল, ধরা পড়ে গেলে ওরা সবাই আত্মহত্যা করে নেবে, আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু ওই লুনা মেয়েটার কিছু একটা করতে হবে। আমি দেশে পাঠিয়েছিলাম হুন সৈন্য, কিন্তু ওই লুনার জন্য ওরা কিছু করতে পারেনি। এই কথা শুনে তো কেলি পুরোই অবাক হয়ে যায়। কেলি বলে যে এডওয়ার্ড, তুমি বিদেশি শত্রুদের সঙ্গে তুমি হাত মিলিয়েছো, এটা তো রাজদ্রোহ। এডওয়ার্ড বলে তুমি কোনো চিন্তা করো না, আমি এমন ভাবে কাজ করেছি কেউ বুঝবে না। বাবা সবসময় এডিসনকেই প্রায়োরিটি দেয় এবং আমি কখনোই রাজা হতে পারতাম না। একবার আমি রাজা হই। কিন্তু কেলি তখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার প্ল্যানটা কি। এডওয়ার্ড বলে যে আমি হুনদের এই দেশে ঢুকতে সাহায্য করব, তারপর ওরাই আমার সব কাজ সহজ করে দেবে। কেলি বলে যে তুমি কি এডিসনকে মারতে চাও। এডওয়ার্ড বলে হ্যাঁ, তুমি যদি কিছু ইনফরমেশন এনে দাও তাহলে তো আমার আরো সহজ হয়ে যাবে। এডওয়ার্ড কেলিকে বোঝায় যে এডিসন তোমাকে আজকাল পাত্তাও দেয় না, লুনা কেই বেশি পছন্দ করে, আমি তোমাকে রানী করে রাখবো। আসলে দুই শয়তান যখন এক জায়গায় হয় আর ওদিকে এডিসন তো লুনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে আর বলে যে লুনা মনে রাখবে যে তুমি আমার স্ত্রী, এই জীবনে তোমার একটাই স্বামী থাকবে। লুনা বলে ও আচ্ছা, এখন আমি তোমার স্ত্রী, আর এতদিন তোমার উপপত্নী স্ত্রী ছিল, আমাদের যে যার মতো থাকাই ভালো হবে, তুমি থাকো কেলির সাথে, আমাকে আমার মতো থাকতে দাও। এডিসন বলে যে তুমি কি বললে, তোমার এত বড় সাহস। লুনা বলে যে কেন, তোমার অপর স্ত্রী থাকতে পারে আর আমার অন্য কাউকে পছন্দ হতে পারে না। এডিসন রেগে গিয়ে বলে যে তুমি যাকেই পছন্দ করবে আমি তাকেই মেরে ফেলবো। লুনা বলে যে ও আচ্ছা তাই, তাহলে তুমি যাও জেনারেল ডিঙ্গুকে মেরে ফেলো, যাও। লুনা বলে যে এডিসন তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ না তো। এডিসন বলে যে তোমার প্রেমে, তুমি একটা বেয়াদব মেয়ে। লুনা বলে যে তাহলে ঠিক আছে, তুমি আমার জীবনে একদম ইন্টারফেয়ার করবে না। এডিসন বলে তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো। লুনা বলে যে হ্যাঁ করি, প্রথম দিন থেকে তুমি আমার সাথে যা যা করেছো, ইভেন আমাকে মরতে বাধ্য করেছো, তার সাথে তোমাকে যে লুনা ভালোবাসতো সে লুনাও মারা গেছে। এডিসন বলে যে লুনা সরি। লুনা বলে যে ক্ষমা চাই কি কোনো লাভ আছে, সরি দিয়ে সমস্ত আঘাত সমস্ত কষ্ট ভোলা যায় না। এডিসন বলে যে লুনা তুমি মনে রাখবে তুমি যতদিন আমার প্রাসাদে আছো তুমি আমার স্ত্রী হয়েই থাকবে। লুনা বলে যে ঠিক আছে, তাহলে তুমি তোমার উপপত্নী স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও। এডিসন বলে যে অযৌক্তিক কথা তুমি বলো না। এবার এই সমস্ত কথা তো লুকিয়ে লুকিয়ে কেলি পাশ থেকে শুনছিল। এদিকে এডিসনের দেহরক্ষী খবর দেয় যে লুনার ঘরে ফুলসজ্জা রাতে যে লোকটি ছিল তাতে কেলির হাত থাকলেও থাকতে পারে এবং শাস্তি স্বরূপ কেলিকে গ্রামে গিয়ে থাকতে বলে। এদিকে কেলি যখন চলে যাচ্ছিল তখন লুনা তাকে থামায় এবং বলে কেলি যদি চলে যায় তাহলে আমিও চলে যাব। ফলে আর কেলির যাওয়া হয় না। পরের দিন কেলি লুনার কাছে এসে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে সাহায্য কেন করলে। লুনা বলে যে তুমি কি ভাবলে আমি তোমার জন্য সাহায্য করেছি, আমি আমার জন্যই করেছি সাহায্য। কেলি বলে যে মানে। লুনা বলে যে তুমি থাকলে এডিসন আমার কাছে বারবার ঘুরঘুর করবেও না এবং আমাকে জ্বালাবেও না, তার জন্যই আমি এটা করেছি। কেলি বলে যে তাহলে তুমি চলে যাও মহল ছেড়ে। লুনা বলে যে আমার বিয়েটা মহারাজ ঠিক করেছিলেন, তুমি বললেই তো আমি আর চলে যেতে পারি না। তুমি যদি উপপত্নী থেকে পত্নী হতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। অন্যদিকে ডিঙ্গু এসে মহারাজকে হুন আক্রমণের খবরটা দেয়। ডিঙ্গু বলে যে চারিদিকে তো খুবই কড়া পাহারা ব্যবস্থা করা হয়েছিল যাতে বাইরে থেকে লোক আসার সম্ভাবনা নেই, কিন্তু তারপরেও এই কাজ সম্ভব হয়েছে, তাহলে নিশ্চয় ভিতরের কেউ এই কাজে যুক্ত আছে। এবং তখনই সেখানে লুনা আসে মহারাজের সাথে দেখা করতে। লুনা বলে যে মহারাজ শীতকাল আসছে, প্রতি বছরের মতো এবারও
করো যাতে বহু লোক ফক্স ব্রাইটের হাতে যাতে না মরে, আমি তার জন্য কিছু জিনিস বানিয়েছি যাতে সবার সাহায্য হবে। লুনা জ্যাকেট, হিট পেন, বডি ওয়ার্মার এই সমস্ত কিছু বানিয়েছিল যাতে মহারাজ তো ভীষণ প্রসন্ন হন। ডিঙ্গু বলে যে এই হিট প্যাডগুলো যদি আমরা আগে প্রডিউস করতে পারি এবং উত্তর সীমান্তের দিকে পাঠাতে পারি তাহলে খুবই ভালো হয়। এছাড়াও পেনিসিলিন থেকে কিভাবে ওষুধ বানাতে হয় তার ফর্মুলাও মহারাজকে লুনা দিয়ে দেয় যাতে অনেক লোককে বাঁচানো যাবে। মহারাজ বলেন যে সত্যিই তুমি খুব ট্যালেন্টেড, এবার বলো তোমার কি চাই। লুনা বলে যে মহারাজ আমি ভেবে নিয়েছি যে আমি কি চাই, আমি ডিভোর্স চাই। এবং মহারাজ একটু অবাক হন এবং বলেন যে এখনো পর্যন্ত কোনো মহিলাই ডিভোর্সের জন্য উদ্যোগ নেননি, তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো। লুনা বলে যে আমি ভালো করে ভেবেই বলেছি, ভালোবাসা ছাড়া শুধুমাত্র সম্পর্কের খাতিরে এক ছাদের তলায় থাকা সেটা শোভা পায় না। আমি জানি যে শুধু এই নিয়ে অনেক সমালোচনা হবে, কিন্তু আমি সেই সমস্ত মহিলাদের সামনে কেবলমাত্র শুধু একটা উদাহরণ হতে চাই যে তুমি সবার ভালোর জন্য শুধুমাত্র বিয়ে করতেই পারো, কিন্তু সেটা যদি হ্যাপি ম্যারেজ লাইফ না হয় তার থেকে স্বাধীনতা বেছে নেওয়াই শ্রেয়। ডিঙ্গু লুনার কথা শুনে তো প্রচন্ড অবাক হয় এবং সে বলে যে সত্যি এইরকম সাহসী মহিলা খুবই রেয়ার। ডিঙ্গু লুনাকে তার প্রিয় ফল ডোরিয়ান ফল সহ উপহার দেয়, যেটা কিনা তখন খুবই একটা রেয়ার ফল ছিল। এবার লুনা ডিঙ্গুকে জিজ্ঞাসা করে যে ওদিনকে যে হুনেরা আক্রমণ করেছিল তাদের কি কোনো খোঁজ পাওয়া গেছে। ডিঙ্গু তাকে জানায় যে ইনভেস্টিগেশন চলছে। লুনা সে নোবেলে পড়েছিল যে ডিঙ্গু হুন প্রতিরোধ করতে গিয়ে সে মারা যাবে, কিন্তু কোন বিশ্বাসঘাতক যে এই কাজটা করেছিল সে মারা যাওয়ার আগে বলে যেতে পারেনি, তাই জন্য লুনা বিশ্বাসঘাতকের নামটা জানতে পারে না। লুনা বারবার ডিঙ্গুকে বলে যে আপনাকে খুব সাবধানে থাকতে হবে এবং লুনা ডিঙ্গুকে তার বানানো একটি পিস্তল দেয় আত্মরক্ষা করার জন্য এবং ডিঙ্গু বলে যে এটা কি, এবং লুনা তখন বলে যে এটা গান এবং তাকে সে এটা চালানোও শিখিয়ে দেয় এবং এই পয়েন্টে দাঁড়িয়ে ডিঙ্গু তাকে খুবই পছন্দ করতে শুরু করে। তাই জন্য ডিঙ্গু দেরি না করে সোজা লুনার বাবার কাছে যায়, কিন্তু সে তার বিয়ের প্রস্তাব নিয়ে যায়নি, সে লুনার ভালোর জন্যই গিয়েছিল। ডিঙ্গু লুনার বাবাকে বলে যে বিয়ের পর থেকেই লুনাকে কিভাবে অবহেলিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। ডিঙ্গু জিজ্ঞাসা করে যে আপনি বাবা হয়েও কি আপনি কিছু জানেন না, এবং আমরা তখন অতীতের দৃশ্য দেখতে পাই। এডিসন যখন তাদের বাড়িতে এসেছিল সে তো কেলিকেই তার রক্ষাকর্তা ভেবেছিল এবং তাকেই নিজের স্ত্রী করতে চেয়েছিল, কিন্তু লুনা তখন তার বাবার কাছে জেদ ধরে বসে যে সে তাকেই বিয়ে করবে। তার বাবা তাতে একদমই মত ছিল না, কিন্তু লুনা বলেছিল আমি এডিসন ছাড়া কাউকেই বিয়ে করব না। তার বাবা বাধ্য হয়ে রাজি হয় এবং বলে ঠিক আছে বিয়ে তুমি করো, কিন্তু বিয়ের পর থেকে আমাদের বাবা মেয়ের সম্পর্ক থাকবে না। লুনার বাবা বলে যাকে কিনা এত জেদ করে বিয়ে করলো তাকে কিনা এখন ডিভোর্স দিয়ে দেবে, এই হচ্ছে তার মতিগতি। এবং তখন তাকে ডিঙ্গু বুঝিয়ে বলে যে আসলে এডিসনই তাকে অবহেলা করে এবং লুনা এই ডিভোর্সটা ডিজার্ভ করে। ডিঙ্গু বলে যে তোমাদের বাবা এবং মেয়ে দুজনের একই রকম মেজাজ, যতক্ষণ না কেউ একজন ঝুঁকছে তোমাদের সম্পর্ক ঠিক হবে না। তুমি কি চাও সারা জীবন তোমাদের সম্পর্ক এমনই থাকুক? লুনার বাবা ব্যাপারটা রিয়েলাইজ করতে পারে এবং সে বলে যে ঠিক আছে আমি সবকিছু মেনে নেব, ও আমার মেয়ে, ওর জন্য সর্বদাই আমার বাড়ির দরজা খোলা থাকবে। অন্যদিকে তো আমাদের লুনাকে দেখতে পাই যে কিনা বসে বসে বুলেট বানাচ্ছিল। তখনই সেখানে এডিসন আসে আর বলে তোমাকে কতবার বলেছি না যে তুমি অন্য পুরুষের সাথে মিশবে না, তাও তুমি আমার কথা শোনো না। এবং এডিসন লুনার গলা টিপে ধরে এবং বলে তুমি আমাকে যতই অপছন্দ করো না কেন তুমি আমার, এবং সে জোর করে লুনাকে বিছানায় নিয়ে যায় এবং তাকে কিস করতে যায়। এবং তখনই সেখানে খবর আসে যে মহারাজের থেকে বার্তা এসেছে এবং লুনা এডিসনকে লাথি মেরে সরিয়ে দেয়। মহারাজের কাছে থেকে বার্তা আসে যে এডিসন এবং লুনার ডিভোর্সের কথাটা মেনে নিয়েছে, কিন্তু এডিসন এই ডিভোর্সটা মেনে নিতে পারে না এবং লুনার হাত ধরে বলে যে তুমি এমন কেন করলে। লুনা বলে আমি তোমার স্ত্রী নই, তাই একদম তুমি আমাকে টাচ করবে না, এই বলে সে ওখান থেকে চলে যায়। কিন্তু এডিসন এই ব্যাপারটা একদমই মানতে পারেনি। সে 3 দিন ধরে তার বাবার প্রাসাদের সামনে ধর্ণা দিয়ে বসে থাকে যাতে এই ডিভোর্সের সিদ্ধান্তটা ফিরিয়ে নেওয়া হয়, কিন্তু তাকে বলা হয় যে লুনা যদি না চায় তাহলে কিছুই করা যাবে না। ওদিকে ডিঙ্গু লুনাকে তার বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিল এবং তখনই সেখানে এডিসন আসে আর বলে যে লুনা তুমি কি ডিঙ্গুর জন্যই আমাকে ডিভোর্স দিলে? লুনা বলে যে এরকম কিছু না, তোমাকে আমার পছন্দ নয় তাই জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, তুমি কি আবার এখানে সিম্পাথি নিতে এসেছো? তুমি আমাকে আর জ্বালিও না। ডিঙ্গু লুনার হাত ধরে নেয় আর বলে চলো, এবং তখনই এডিসনও লুনার হাত ধরে নেয় এবং তার হাত ছাড়ে না এবং সেখান থেকে তাকে যেতেও দেয় না। ডিঙ্গু বলে যে লুনা তোমাকে স্পষ্ট করে যা বলার বলে দিয়েছে, তুমি ওর হাত ছাড়ো।
এডিসন আসলে কি বলুন তো, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। ডিঙ্গুর কথায় তার হাত ছেড়ে দিতে বাধ্য হয়, কিন্তু বোঝাই যাচ্ছিল যে সে খুব কষ্ট পেয়েছিল। এবার কেলি ভেবেছিল লুনার বাবা তাকে ফিরিয়ে নেবে না, কিন্তু লুনার বাবা নিজে এসে তাকে বাড়ি নিয়ে যায়। এমনকি লুনা বাড়ি ফেরার আনন্দে তার বাবা পার্টিও রেখেছিল। অন্যদিকে কেলি তো এমনিতেই হিংসায় জ্বলছিল, তার উপর সে জানতে পারে এডিসন রাত থেকে লুনার ঘরেই পড়ে আছে। এডিসন লুনার ঘরে বসে মদের নেশায় মাতাল হয়েছিল। সে সেখানে কেলিকে দেখে লুনা ভাবে এবং বলে যে লুনা, তুমি এসে গেছো, আমাকে ক্ষমা করে দাও, আমি বদলে যাব। কেলি বলে যে রাজকুমার, আপনি ভুল ভাবছেন, আমি কেলি। এডিসন বুঝতে পারে যে এটা লুনা না এবং কেলিকে সেখান থেকে সরিয়ে দিয়ে লুনার বিছানায় সে শুয়ে পড়ে। কেলি বলে যে লুনা, একে একে তুমি সবার সামনে আমাকে খারাপ করেছো, তুমি আসল শয়তান। এরপর আমি যা করতে চলেছি তার জন্য আমি দায়ী থাকবো না। এবং আমরা এর পরের দৃশ্য দেখতে পাই যেখানে এডওয়ার্ড এবং কেলি একসাথে ছিল এবং কেলি এখন এডিসনের মিলিটারি সংক্রান্ত সাপ্লাই করছিল। কেলি ভেবেছিল যে এডিসন মরে গেলে সে এডওয়ার্ডের রানী হয়ে থাকবে। এবার আমরা রাজসভার দৃশ্য দেখতে পাই যেখানে মিলিটারি রেশন চুরি হওয়ার জন্য এডিসনকে বকা দিচ্ছিল, কিন্তু এটা আসলে এডওয়ার্ডেরই চাল। এডওয়ার্ড বলে যে বাবা, আমি কালকে রাত্রিরে নজরদারি করার সময় 5টা মাল ভর্তি গাড়ি দেখতে পাই, সেগুলি কিছু চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছিল এবং সেগুলির ভিতর আমাদের মিলিটারি রেশন ছিল। আমি চোরদের সেই মাল উদ্ধার করেছি এবং মহারাজ এডওয়ার্ডকে বাহবা দেয় এবং সেই সময় ডিঙ্গুও সেখানে উপস্থিত হয় এবং ডিঙ্গু বলে যে 1 মাসের মধ্যে চায়নায় শীতের আগমন হতে চলেছে। প্রতি বছর শীতের সময় হুনরা আমাদের আক্রমণ করে এবং হুনরা শীত ভালো মতো সহ্য করতে পারে, কিন্তু আমরা সেটা পারি না। এই বছর লুনার আবিষ্কার করা জিনিসপত্রগুলো দিয়ে আমাদের বেশ সুবিধা হবে, কিন্তু তাছাড়াও যদি আমাদের কাছে অনেক অস্ত্র হতো তাহলে ভালো হতো। মহারাজ বলে যে হুনরা কিন্তু খুবই সাহসী জাতি, ওরা যুদ্ধ বিদ্যায়ও খুবই পারদর্শী, ওদের ঠেকাতে আমরা আর কি করতে পারি, তোমরাই কিছু বুদ্ধি দাও। ডিঙ্গু বলে আমার মনে হয় কিন্তু লুনাই আমাদের সাহায্য করতে পারবে। এডিসন সঙ্গে সঙ্গে বলে ওঠে যে মহারাজ, লুনাকে এত বড় দায়িত্ব দেওয়া ঠিক হবে না। মহারাজ বলে ঠিকই, লুনা একটা মেয়ে হয়ে যুদ্ধ সংক্রমণ সামলাতে পারবে না, কিন্তু তখনই ডিঙ্গু বলে যে না মহারাজ, আপনার এই ধারণা ঠিক না। তখনই সে লুনার বানানো পিস্তলটা সে মহারাজকে দেখায় এবং সে বলে যে লুনা যদি এটা বানাতে পারে তাহলে সে আরো অনেক কিছু হয়তো বানাতে পারবে। মহারাজ বলে যে তুমি কি এই অস্ত্রটা কখনো ব্যবহার করে দেখেছো, এটা কি আদেও কাজ করে? এডওয়ার্ড বলে যে মহারাজ, তাহলে লুনাকে এখানে ডাকা হোক। মহারাজ লুনাকে ডেকে পাঠান এবং পিস্তল কিভাবে চালাতে হবে সেটা জানতে চান। লুনা বলে যে পিস্তলটা আত্মরক্ষার জন্য ঠিক আছে, কিন্তু এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এডওয়ার্ড তখনই লুনাকে খোঁটা দিতে শুরু করে এবং তুমি আমার কাকাকে এসব দেখে বোকা বানাতে পারবে, কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না। এইসব জিনিসে যে কিছুই হয় না সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি এক্ষুনি এটা প্রয়োগ করে দেখাও, আমার ওপরেই এটা তুমি প্রয়োগ করে দেখাও, আমিও দেখতে চাই যে এটাতে কিছু হয় কিনা। এবং তখনই লুনা এডওয়ার্ডের দিকে নিশানা করে এবং লুনা একটু এডওয়ার্ডের সাইডে নিশানা লাগায় এবং গুলিটা কিনা এডওয়ার্ডের গাল ঘিসে বেরিয়ে যায় এবং গুলিটা গিয়ে পুরো থামে গিয়ে লাগে এবং থামটা পুরো ফুটো হয়ে যায় এবং সবাই বুঝতে পারে যে এই যন্ত্রের কি ক্ষমতা। লুনা কোনো ভাওতা দিচ্ছিল না, কিন্তু লুনা বলে যে যুদ্ধের জন্য আমি একটা অন্য অস্ত্র বানাতে পারবো, মেশিন গান। এই অস্ত্র বানালে হুনদের আর কিছু করার থাকবে না। মহারাজ এতে এতই খুশি হন যে লুনাকে জেনারেলের 3rd পজিশনে মোতায়েন করা হয়। লুনা এই প্রথমবার সেই মহিলা হয় যে কিনা সেনাবাহিনী জেনারেল পদে রাজ দরবারে কোনো পদ পেল এবং মহারাজ ডিঙ্গু এবং অন্যান্যদের তাদের জেনারেল পদ ভাগ করে দেয়। তিনি ডিঙ্গুকে বলে যে তুমি উত্তর সীমান্তে সমস্ত কিছু দায়িত্ব নেবে, লুনা বিভিন্ন মেশিন গানের ডিজাইন বানাবে, এগুলো প্রোডাকশনের দায়িত্ব নেবে এডিসন এবং সেই অস্ত্রগুলোর সাহায্যে গুপ্ত সীমান্তে হুনদের সাথে যুদ্ধ করা হবে। এবং লুনা বলে যে আমিও উত্তর সীমান্তে যেতে চাই, আমি ওখানে গেলে ওখানকার ব্যাপার স্যাপার খুব ভালো মতো বুঝতে পারবো। কিন্তু এডিসন তখন বলেন যে না, একটা মেয়ে হয়ে উত্তর সীমান্তে যাওয়া খুবই একটা ভয়ানক একটা ব্যাপার। কিন্তু ডিঙ্গু তখনই বলে যে ঠিক আছে, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, তোমাকে প্রোটেক্ট করার সমস্ত দায়িত্ব আমার। এবং এডিসন তো মনে মনে খুবই পস্তাচ্ছিল এবং সে বলে যে এই মেয়েকে কিনা আমি এতদিন ইগনোর করেছি এবং সে লুনার সাথে কথা বলতে যায় এবং লুনা তাকে তো কোনো পাত্তা দেয় না। লুনা বলে যে আজ থেকে আমরা দুজন দুজনকে চিনি না। এবার এদিকে তো লুনা মেশিন গান বানানোর ব্লুপ্রিন্ট বানিয়ে ফেলে। লুনা তো সেটাই ডিঙ্গুকে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই শত্রুপক্ষের লোকেরা তাকে কিডন্যাপ করে নেয়। চুইয়া
রিয়া তাড়াতাড়ি এসে ডিঙ্গু এবং এডিসনকে খবরটা দেয় এবং আমরা দেখতে পাই যে হুন সেনারা লুনাকে বেঁধে রেখেছিল এবং তার থেকে নতুন অস্ত্র বানানোর ক্লুপ্রিন্ট চাইছিল। লুনা তখন মনে মনে ভাবে যে এই হুন সৈন্যরা অস্ত্রের কথা জানলো কি করে। যখন অস্ত্র নিয়ে কথা হচ্ছিল তখন তো মোটে আমরা 4 জন মাত্র ছিলাম, আমি, মহারাজ, এডিসন, ডিঙ্গু আর এডওয়ার্ড। এবং লুনা বুঝতে পারে যে এডওয়ার্ডই হচ্ছে সেই বিশ্বাসঘাতক। এবার তখনই সেখানে শয়তানি কেলি আসে। লুনা বলে যে কেলি, তোমার সাথে আমার শত্রুতা, তাই বলে তুমি হুনদের সাথে হাত মেলাবে? তুমি জানো এর বিপরীত কি হতে পারে, আর তুমি ভেবো না যে আমি জানি না যে এর পিছনে এডওয়ার্ডের হাত আছে। কেলি তখন লুনাকে লাথি মেরে বলে যে কি বলছোটা কি, তাড়াতাড়ি অস্ত্রের নস্কাটা দাও। কিন্তু লুনা কেলির হাতে থুতো ছিটিয়ে বলে যে আমি তোমাকে ঘন্টা দেব। তখনই একজন হুন লুনার গলায় তলোয়ার ধরে এবং বলে যে নকশা না দিলে তোমাকে এক্ষুনি মেরে ফেলা হবে। লুনা বলে ঠিক আছে আমি দিচ্ছি, তার আগে তোমরা আমার হাতটা তো খোলো, জিনিসটা এমন জায়গায় লুকিয়ে রেখেছি তোমরা খুঁজে পাবে না। এবং তখনই হুন সৈন্যরা তার পকেট থেকে একটা বাঁশের তৈরি স্কেচ বার করে এবং বলে যে এর মধ্যে নকশাগুলো আছে। লুনা বলে ওই দড়িটা ধরে টানলেই নকশা খুলে যাবে, আসলে এর ভিতরে বম ছিল। তারা দড়ি ধরে টানতেই লুনা সেখান থেকে বেরিয়ে যায় এবং বম ব্লাস্টে ওই 2 হুন সৈন্য মারা যায়। ততক্ষণে এডিসন এবং ডিঙ্গু এখানে এসে গেছিল। লুনা এডিসনকে পাত্তা না দিয়ে ডিঙ্গুর কাছে যায় এবং তার জামায় হাতার লুকিয়ে রাখা আসল ডিজাইনগুলো ডিঙ্গুকে দেয়। এবং ততক্ষণে তো ওই ঘর থেকে কেলিও বেরিয়ে এসেছিল এবং সে এডিসনকে এখানে দেখে তো অবাক হয়ে যায় এবং এডিসন তাকে এক লাথি মেরে ফেলে দেয়। এডিসন বলে কেলি তুমি এত শয়তান, অন্যকে খারাপের জন্য তুমি শত্রুর সঙ্গে হাত মেলাবে? ডিঙ্গু বলে যে এই অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু কেলি এডিসনের পা ধরে কান্নাকাটি শুরু করে দেয় এবং বলে যে আমি প্রেগনেন্ট, আমাদের বাচ্চাটাকে মরতে দিও না। তখনই লুনা সঙ্গে সঙ্গে বলে ওঠে যে তোমার গর্ভের সন্তান তো এডিসনের না, এডওয়ার্ডের। আর এই সব চক্রান্তের আসল মাথা হলো এডওয়ার্ড। হুনরা আমাকে কিডন্যাপ করেছিল অস্ত্রগুলো নকশা নেবার জন্য। এবং সে এই বিষয়টা এক্সপ্লেন করে যে সেদিন সভা কক্ষে তারা 4 জন ছিল, তাদের 4 জনের মধ্যে একজনই হলো বিশ্বাসঘাতক, আর সেটা সুতরাং এডওয়ার্ড। ডিঙ্গু বলে যে এক্ষুনি এডওয়ার্ডকে খুঁজে নিয়ে আসো এবং সেনাবাহিনী এডওয়ার্ডকে খুঁজতে যায় এবং সৈন্যগুলো ফিরে এসে বলে যে এডওয়ার্ড পালিয়ে গেছে এবং এই লোকটা ওখানে ছিল এবং আমরা দেখতে পাই তারা একটি লোককে বেঁধে এনেছিল এবং এটা হলো সেই লোকটা যাকে কিনা আমরা ফুলসজ্জা রাতে প্রথম দিনে দেখেছিলাম, যাকে লুনার ঘরে পাঠানো হয়েছিল লুনাকে ফাঁসানোর জন্য। এডিসন এবার বুঝতে পারে যে সেই দিনও লুনার কোনো দোষ ছিল না এবং লোকটি স্বীকার করে যে সবকিছু কেলি এবং এডওয়ার্ডের প্ল্যান ছিল। এডিসন তখনই কেলিকে তলোয়ার দিয়ে মারতে যায়, কিন্তু তখনই কেলি বলে ওঠে যে আমি একদিন তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, তুমি কথা দিয়েছিলে যে তুমি আমাকে রক্ষা করবে, আর তুমি কিনা আজ আমাকে মারতে চাইছো। কিন্তু তখনই সেখানে লুনার বাবা চলে আসে এবং এডিসনকে সব সত্যি কথা খুলে বলে। লুনার বাবা বলে যে বন্যা কবলিটি এলাকায় আমার সঙ্গে লুনা গেছিল, কেলি নয়। তাহলে তোমাকে কেলি কি করে বাঁচাবে? কেলি তোমাকে মিথ্যা কথা বলেছে। লুনাও বলে যে আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার আমি মরি কি বাঁচি তাতে তোমার কিচ্ছু যায় আসতো না। কিন্তু কেলি এবার তার বাবার পা ধরে বলে যে বাবা তুমি আমাকে এবার বাঁচাও। কিন্তু তার বাবা বলে যে আমি বাবা হয়েও তোমাকে আমি বাঁচাতে পারবো না, কিন্তু তুমি শুধু তোমার বোনের সঙ্গে শত্রুতা করনি, তুমি পুরো দেশের সঙ্গে শত্রুতা করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। এবং ডিঙ্গু কেলিকে জেলে ভরার আদেশ দেয়। এবার আমরা এডিসনকে দেখতে পাই যে কিনা মদ খেয়ে পুরো মাতাল হয়েছিল। তার দেহরক্ষী তাকে বলে যে আপনি এত ভেঙে পড়ছেন কেন, আপনি চেষ্টা করুন লুনাকে মানানোর, ওর পছন্দের জিনিস, ওর পছন্দের ফুল কিংবা ওর পছন্দের খাবার দিয়ে, যাতে ওর রাগ ভেঙে যায়। কিন্তু এডিসন বলে যে আমি তো জানিই না ওর পছন্দের জিনিস কি, আসলে আমি তোকে কখনো জানারই চেষ্টা করিনি, বোঝারও চেষ্টা করিনি। এই বলে এডিসন কাঁদতে থাকে। কিন্তু পরের দিন এডিসন লুনার জন্য ফুল নিয়ে আসে, কিন্তু লুনা তাকে তাও কোনো পাত্তা দিতে রাজি ছিল না। এবং তখনই সেখানে ডিঙ্গু আসে আর লুনাকে খবর দেয় যে হাতিয়ারগুলো পুরো তৈরি, আর কিছুদিন পরই আমরা উত্তর সীমান্তে রওনা দেব। লুনা ডিঙ্গুকে কিছুক্ষণের জন্য ভিতরে গিয়ে বসতে বলে এবং সে এডিসনের সঙ্গে কথা বলে। এডিসন বলে যে আমি তোমাকে ভুলতে পারছি না। তখনই এডিসন খেয়াল করে দেখে যে শত্রুর পক্ষের একজন হুন সৈন্য তাদের দিকে তীর দিয়ে নিশানা লাগাচ্ছে। এডিসন বলে যে আমি যদি তোমাকে প্রাণ দিয়ে তোমার প্রাণ
প্রাণ বাঁচায় তাহলে তুমি কি আমাকে ক্ষমা করবে? এই কথার মানে বোঝার আগেই শত্রুপক্ষের লোক তাদের উপর তীর চালায় এবং এডিসন লুনার সামনে গিয়ে তাকে প্রোটেক্ট করে, নিজের বুকে দুটি তীর নেয় এবং সত্যিই তার প্রাণ দিয়ে লুনাকে বাঁচায়। লুনা কিছু বুঝতে পারে না যে এটা তার সাথে কি হচ্ছে। লুনা তো সাহায্যের জন্য চেঁচাতে থাকে এবং তখনই সেই সৈন্যটি লুনাকে মারার জন্য তীর নিশানা করে এবং ডিঙ্গু তখনই এসে যায় এবং ওই সৈন্যকে ধরে নেয়। ডিঙ্গু লোকটিকে প্রচন্ড পেটায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কার থেকে এসেছো, এবং লোকটি বলে যে এডওয়ার্ড তাকে পাঠিয়েছে এবং ডিঙ্গু এই লোকটির কাছ থেকেই এডওয়ার্ড কোথায় আছে সেই খোঁজ নিয়ে আসে এবং সে এডওয়ার্ডকে ধরে মহারাজের কাছে নিয়ে আসে। মহারাজ বলে যে তুমি যা যা করেছো তার কোনো ক্ষমা নেই, তোমার একটা মাত্র শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। তুমি আমার ছেলেই হও আর যাই হও। এডওয়ার্ড তো বারবার তার বাবার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু মহারাজা বলেন যে ওকে জেলে পাঠাও। এডওয়ার্ড বলে যে বাবা তুমি আমাকে মারতে চাও, ছোটবেলা থেকে তুমি আমাকে ইগনোর করেছো, যে আমার আর আমার ভাইয়ের মধ্যে সবসময় তুমি পার্সিয়ালিটি করেছো, এখন আমি যেটা করতে চলেছি সেটা তুমি আমাকে করতে বাধ্য করলে। এই বলে এডওয়ার্ড একটা ছুরি বার করে রাজা মশাইকে মারতে যায়, কিন্তু তখনই ডিঙ্গো পিছন থেকে এসে এডওয়ার্ডকে ছুরি দিয়ে হত্যা করে এবং এডওয়ার্ড সেখানেই মারা যায়। ওদিকে আমরা এডিসনকে দেখতে পাই যার অবস্থা খুবই শোচনীয় ছিল। চিকিৎসক তাকে বলে যে তীর দিয়ে তাকে মারা হয়েছিল তীব্র বিশেষে ভরপুর ছিল, তার জন্যই তাকে বাঁচানো যাচ্ছে না। পেনিসিলের ওষুধও তার উপর প্রয়োগ করা হয়েছে, কিন্তু এডিসনের বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। তখনই চিকিৎসক লুনার হাতে একটি চিঠি দেয়। এই চিঠিটা এডিসনের জামার মধ্যে ছিল। লুনা সেটা খুলে দেখে যে এটা এডিসনের সমস্ত প্রপার্টির দলিল এবং এডিসন তার সমস্ত সম্পত্তি লুনার নামে করে দিয়ে গেছে। লুনা বলে যে তুমি আমাকে এইভাবে ঋণবদ্ধ হয়ে মারা যেতে পারো না। লুনা এডিসনের ঘরে যায় এবং তাকে বলে যে আমি তোমার থেকে কিচ্ছু নিতে চাই না, তুমি তাড়াতাড়ি বেঁচে ওঠো। এবং এরপর আমরা কিছুদিন পরে দৃশ্য দেখতে পাই যেখানে কিনা আমরা দেখতে পাই লুনা এবং ডিঙ্গু উত্তর সীমান্তে রওনা দিয়েছিল এবং তারা সেখানে তাদের যুদ্ধ মিটিং নিয়ে আলোচনা করছিল। তখনই কিছু দূরে আমরা সেখানে এডিসনকে দেখতে পাই, সেও যাত্রা করে উত্তর সীমান্তে এসছে এবং ডিঙ্গু এডিসনকে দেখতে পায় এবং এডিসন যাতে শুনতে পায় এইভাবেই লুনাকে কিছু জিজ্ঞাসা করে যে লুনা এরপর কি তোমার কোনো বিয়ের প্ল্যান আছে? লুনা বলে যে বুদ্ধিমান ব্যক্তিরা বিয়ের থেকে একটু দূরেই থাকে, তাই আমার কোনো বিয়ের প্ল্যান নেই। ডিঙ্গু লুনাকে জিজ্ঞাসা করে যে এডিসন যদি এখানে ফিরে আসে তাহলে কি তুমি এডিসনকে আরেকটা চান্স দেবে? লুনা বলে যে না, যে রাস্তা আমি অলরেডি পেরিয়ে এসেছি সেখানে আমি কখনোই যাব না, আমি বরং চায়নাকে আরো সুন্দর আরো বড় বানানোর চেষ্টা করব। ডিঙ্গু বলে যে ঠিক আছে, চায়নাকে আরো বড় আরো সুন্দর করার প্রচেষ্টায় আমি তোমার পাশে আছি। এডিসন বুঝতে পারে যে এখানে তার আর কোনো চান্স নেই এবং ডিঙ্গু আর লুনা সেখান থেকে উঠে রওনা দেয় এবং দুজনের একটাই উদ্দেশ্য ছিল দেশকে আরো সুন্দর করে গড়ে তোলা। এবং এখানেই আমাদের ড্রামাটি শেষ হয় এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ড্রামাটি কেমন লেগেছে এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।